গল্প কাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প ফজলুল করিম সাহেবের ত্রাণ কার্য। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফজলুল করিম সাহেব গম্ভীর মুখে বললেন, মাঝে মাঝে বড় ধরনের ক্যালামিটির প্রয়োজন আছে, বন্যার খুব দরকার ছিল। এই বলেই তিনি পানির পিক ফেলে কড়া করে তাকালেন ইয়াজউদ্দিনের দিকে। ইয়াজউদ্দিন ভয়ে কুঁচকে গেল। পানি কি জর্দা দেওয়া ছিল ইয়াজউদ্দিন? ইয়াজউদ্দিন হ্যাঁ না কিছুই বলল না। ফজলুল করিম সাহেব দ্বিতীয়বার পানির পিক ফেলে বললেন, তোমরা কোনো কাজ ঠিকমতো করতে পারো না, আমি কি জর্দা খাই? আরেকটা পান নিয়ে আসি স্যার। তিনি জবাব দিলেন না। তার মাথা ঘুরছে, বমি বমি ভাব হচ্ছে। এই সঙ্গে ক্ষীণ সন্দেহও হচ্ছে যে ইয়াজউদ্দিন নামের বোকা ধরনের এই ছেলেটা ইচ্ছে করে তাকে জর্দা ভর্তি পান দিয়েছে। এরা কেউ তাকে সহ্য করতে পারে না, পদে পদে চেষ্টা করে ঝামেলায় ফেলতে। ইয়াজউদ্দিন উচিত ছিল ছুটে গিয়ে পান নিয়ে আসা। তা না করে সে ক্যাবলার মতো জিজ্ঞেস করছে, আরেকটা পান নিয়ে আসি স্যার। হারামজাদার কাকে বলে? তিনি বিরক্ত মুখে বললেন, রিলিফের মালপত্র সব উঠেছে? রোগা লম্বা মতো এক ছোকরা বলল, ইয়েস স্যার। ছোকরার চোখে সানগ্লাস। সানগ্লাস চোখে দিয়ে একজন মন্ত্রীর সঙ্গে কথা বলা চূড়ান্ত অভদ্রতা। এটা কি এই ছোকরা জানে? অবশ্যই পুরোপুরি মন্ত্রী তিনি নন, প্রতিমন্ত্রী, মন্ত্রীদের দলের হরিজন। তিনি যখন কোথাও যান তার সঙ্গে টিভি ক্যামেরা থাকে না। বক্তৃতা দিলে সবসময় খবরের কাগজে সেটা ছাপাও হয় না। কাজেই এই ছোকরা যে সানগ্লাস পরে তার সঙ্গে কথা বলবে, এতে অবাক হবার কিছু নেই। তবু তিনি বললেন, আপনার চোখে সানগ্লাস কেন? চোখ উঠেছে স্যার। ছোকরা সানগ্লাস খুলে ফেলল। তিনি আঁতকে উঠলেন। ভয়াবহ অবস্থা। তার ধারণা ছিল চোখ উঠা রোগ দেশ থেকে বিদায় হয়েছে। এখন দেখা যাচ্ছে পুরোপুরি বিদায় হয়নি। এই ছোকরার কাছ থেকে হয়তো তার হবে। এখনই কেমন যেন চোখ কড়কড় করছে। তিনি বিরক্ত মুখে বললেন, আমরা অপেক্ষা করছি কী জন্যে? সারেং এখনও আসেনি। আসেনি কেন? বুঝতে পারছি না স্যার, 9টার সময় তো আসার কথা আছে। তিনি ঘড়ি দেখলেন, 11:20 বাজে। তার 11টার সময় উপস্থিত হবার কথা ছিল। তিনি কাটায় 11টা এসেছেন, অথচ তার পিএ এসেছে 11:10। প্রতিমন্ত্রী হবার এই যন্ত্রণা। ডেকে চেয়ার আছে স্যার, ডেকে বসে বিশ্রাম করুন। সারেংকে আনতে লোক গেছে। তিনি অপ্রসন্ন মুখে ডেকে রাখা গদিওয়ালা বেতের চেয়ারে বসলেন। সামনে আরও কিছু খালি চেয়ার আছে, কিন্তু তার সঙ্গে কেউ সেসব চেয়ারে বসল না। তিনি দরাজ গলায় বললেন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। কতক্ষণে লঞ্চ ছাড়বে কোনো ঠিক নেই। বাংলাদেশই হচ্ছে এমনই একটা দেশ যে সময় মতো কিছু হয় না। বন্যাটা অবশ্যই স্যার সময় মতো আসে। তিনি অপ্রসন্ন মুখে তাকালেন। কথাটা বলেছে সানগ্লাস পরা ছোকরা। কথার পিঠে কথা ভালোই বলেছে। তিনি নিজে তা পারেন না। চমৎকার কিছু কথা তার মনে আসে ঠিকই, কিন্তু তার কথাবার্তা শেষ হবার অনেক পরে। তিনি চশমা পরা ছোকরার দিকে তাকিয়ে বললেন, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমার নাম স্যার জামিল। নিউ ভিডিও লাইফে কাজ করি। আমি স্যার ত্রাণ কার্যের ভিডিও করব। ত্রাণ কার্যের ভিডিও করবেন মানে? ত্রাণ কার্যের ভিডিও করতে আপনাকে বলেছি কে? আমাকে স্যার একদিনের জন্য ভাড়া করা হয়েছে। আপনি নেমে যান। জি স্যার। আপনাকে নেমে যেতে বলছি। ত্রাণ কার্যের ভিডিও করার কোনো প্রয়োজন নেই। স্যার হামিদ সাহেব বললেন। হামিদ সাহেব বললে তো হবে না, আমি কি বলছি সেটা হচ্ছে কথা। যান, নেমে যান। জামিল লঞ্চের ডেকি থেকে নিচে নেমে গেল। ফজলুল করিম সাহেব থমথমে গলায় বললেন, জনগণকে সাহায্য করবার জন্য যাচ্ছি। এটা কোনো বিয়েবাড়ির দৃশ্য না যে ভিডিও করতে হবে। কি বলেন আপনারা? একজন বলল, স্যার ঠিকই বলেছেন, খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাচ্ছে। সাহায্য যা দেওয়া হচ্ছে তার চেয়ে ছবি বেশি তোলা হচ্ছে। টিভি খুললেই দেখা যায়। তিনি তাকে কথা শেষ করতে দিলেন না। কড়া গলায় বললেন, লঞ্চের সারেংয়ের খোঁজ পাওয়া গেল কিনা দেখুন। আমরা রওনা হব কখন আর ফিরবে বা কখন? এত মিসম্যানেজমেন্ট কেন? দুপুর 12টা পর্যন্ত লঞ্চের সারেংয়ের খোঁজ পাওয়া গেল না। তার বাসা কল্যাণপুরে। পুরো বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় তার পরিবার পরিজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা খবর পাওয়া গেল। ফজলুল করিম সাহেবের বিরক্তির সীমা রইল না। এত মিসম্যানেজমেন্ট, কেউ কোনো দায়িত্ব পালন করছে না। লঞ্চ 1:10 ছাড়ল। অন্য একজন সারেং জোগাড় করা হয়েছে। ফজলুল করিম সাহেব বলে দিয়েছেন, ইন্টেরিয়রের দিকে যেতে হবে, এমন জায়গা যেখানে এখনও সাহায্য পৌঁছেনি। তারা হবেন প্রথম ত্রাণ দল। প্রথম দিকে এরকম হচ্ছে,
একই লোক 3-4 বার করে সাহায্য পাচ্ছে, আবার কেউ কেউ এখন পর্যন্ত পায়নি। তবে অবস্থাটা সাময়িক, কিছুদিনের মধ্যেই খুবই প্ল্যানেড ওয়েতে ত্রাণকার্য শুরু হবে। কি বলেন হামিদ সাহেব? তা তো ঠিকই স্যার, জার্মানরা যখন প্রথম রাশিয়া আক্রমণ করলো তখন কীরকম কনফিউশন ছিল রাশিয়াতে, টোটাল হসপচ, কে কী করবে, কার দায়িত্ব কী, কিছুই জানে না। এখানেও একই অবস্থা। ফজলুল করিম সাহেব কিছু বললেন না। তার এই এর স্বভাব হচ্ছে বড় বড় কথা বলা, বুঝিয়ে দেওয়া যে সে নিজের প্রচুর পড়াশোনা জানা লোক, সে ছাড়া বাকি সবাই মূর্খ। স্যার চা খাবেন? ফ্লাক্সে চা এনেছি। না। খান স্যার, ভালো লাগবে। তার চায়ের পিপাসা ছিল, কিন্তু তিনি চা খেলেন না। ডেকের খোলা হাওয়ায় আরাম করে চা খেতে খেতে যাওয়ার চিন্তাটাই অস্বস্তিকর। তিনি সিগারেট ধরাতে ধরাতে বললেন, এ তো দেখি সমুদ্র। সমুদ্র তো বটেই স্যার, বাতাস নেই, আরামে যাচ্ছি। বাতাস দিলে 6-7 ফুট ঢেউ হয়। সে কি, একটা ত্রাণ লঞ্চ ডুবে গেল, আর ছোটোখাটো নৌকা তো কতই ডুবছে। বলেন কি, নতুন সারেং কেমন? লঞ্চ ডুবার ভয় নেই স্যার, স্টিল বডি লঞ্চ, নতুন ইঞ্জিন। আমরা যাচ্ছি কোথায় সেটা তো স্যার এখনও ঠিক হয়নি। কি বলছেন এসব? চোখ বন্ধ করে চলতে থাকবে নাকি? ব্যাপার অনেকটা তাই স্যার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই পানি, এখন কম্পাস ছাড়া গতি নেই। ডেস্টিনেশন তো লাগবে। অফকোর্স স্যার, আমি সারাংকে বলে দিয়েছি ঘণ্টাখানিক নদী ধরে সোজাসুজি যাবে, তারপর কোনো একটা শুকনো জায়গা দেখলে, শুকনো জায়গা মানেই আশ্রয় শিবির। আগে দেখতে হবে ওরা সাহায্য পেয়েছি কি না, তেলা মাথায় তেল দেওয়ার মানেই হয় না। তা তো বটেই স্যার। ত্রাণ সামগ্রী লিস্ট কার কাছে? আমার কাছে। কী কিনে যাচ্ছি আমরা? হামিদ সাহেব ফাইল খুলে লিস্ট বের করলেন। 52টা তাঁবু। তাঁবু? তাঁবু কী জন্যে? তাঁবু আপনি কি মনে করে আনলেন? এটা মরুভূমি নাকি? মরুভূমি দেশ থেকে আসার সাহায্য আমরা স্যার কী করব বলুন? তাঁবু ছাড়াও আরও জিনিস আছে। 1000 কোটা কনসেন্ট্রেটেড টমেটো জুস। কি বলেন? কনসেন্ট্রেটেড টমেটো জুস দিয়ে ওরা কী করবে? ইরাকে সাহায্য স্যার, গত বছরের বন্যার জন্য দিয়েছিল, গুদাম থেকে পচে গেছে বলে মনে হয়। কোটা খুলে ভক করে একটা গন্ধ আসে। আর 500 বোতল ডিস্টিল ওয়াটার, এক একটা বোতল 2 লিটারের। ডিস্টিল ওয়াটার দিয়ে কী করবে? বুঝতে পারছি না স্যার, মনে হচ্ছে মেডিকেল সাপ্লাই। বডি কটন আছে 2 পেটি। এসব সাহায্য নিয়ে উপস্থিত হলে তো আমার মনে হয় মার খেতে হবে। তা তো হবেই, বেশ কিছু ত্রাণপার্টি মার খেয়ে ভূত হয়েছে, কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। আপনি আমার সঙ্গে রসিকতা করছেন? জি না স্যার, সত্যি কথা বলছি। একটা পার্টি, খুব সম্ভবত শিক্ষক সমিতি, শিশু শিক্ষা বই, খাতা পেন্সিল এসব নিয়ে গিয়েছিল, তাদেরই অবস্থা হয়েছিল। ফজলুল করিম সাহেব খুবই গম্ভীর হয়ে গেলেন। হামিদ সাহেব বললেন, আমাদের এই ভয় নেই, রান্না করা খাবারও তো নিয়ে যাচ্ছি। কি খাবার? খাবার হচ্ছে খিচুড়ি, প্রায় 300 লোকের ব্যবস্থা, তারপর লুঙ্গি, গামছা, শাড়ি এসবও আছে। ক্যাশ আছে। ক্যাশ টাকা কত? প্রায় 5000। প্রায় প্রায় কী জন্যে? এক্সাক্ট ফিগার বলুন। 5000 ছিল, তার মধ্যে কিছু খরচ হয়ে গেল, ভিডিও ক্যামেরা, তারপর আপনার নতুন সারেং নিতে হলো, এই খরচ বাদ যাবে। ভিডিও ক্যামেরা আপনাকে কে নিতে বলল? এটা তো স্যার বলার অপেক্ষা রাখে না, একটা রেকর্ড থাকতে হবে না। ফজলুল করিম সাহেব আর কিছু বললেন না, ঝিম মেরে বসে রইলেন। চারদিকে পানি আর পানি। নদী দিয়ে নৌকা চলছে না সমুদ্রে পাড়ি দেওয়া হচ্ছে বোঝার কোনো উপায় নেই। আকাশ কেমন ঘোলাটে, অল্প অল্প বাতাস দিচ্ছে, তাতেই বড় বড় ঢেউ তৈরি হচ্ছে। লঞ্চের গায়ে বেশ শব্দ করে ঢেউ ভেঙে পড়ছে, এর চেয়ে বড় ঢেউ উঠতে শুরু করলে মুশকিল। 2 ঘন্টা চলার পরও কোনো শুকনো জায়গা দেখা গেল না। লঞ্চের সারেং চোখ মুখ কুচকে জানালো, নদী বরাবর গেলে শুকনো জায়গা চোখে পড়বে না, আড়াআড়ি যেতে হবে। তবে সে আড়াআড়ি যেতে চায় না, লঞ্চ আটকে যেতে পারে। আড়াআড়ি যেতে হলে নৌকা নিয়ে যাওয়া উচিত। ফজলুল করিম সাহেবের বিরক্তির সীমা রইল না, তিনি বিড়বিড় করে বললেন, মিসম্যানেজমেন্ট, বিরাট মিসম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো আগেই দেখা উচিত ছিল। হামিদ সাহেব হালকা গলায় বললেন, আগে তো স্যার বুঝতে পারিনি, আপনি কিছু মুখে দিন, সারাদিন খাননি। চা আর নোনতা বিস্কুট দেই, কলাও আছে, স্যার দিতে বলি। আপনারা কিছু খেয়েছেন? 4টা তো বাজে প্রায়। খিচুড়ি নিয়ে বসেছিল সবাই, খেতে পারেনি, টক হয়ে গেছে। টক হয়ে গেছে মানে? সকাল 7টার সময় রান্না হয়েছে, এখন বাজছে 4টা, গরমটাও পড়েছে ভ্যাপসা। এই গরমে মানুষ টক হয়ে যায় আর খিচুড়ি।
লঞ্চ মাছ নদী কিংবা মাছ সমুদ্রে থেমে আছে। ফজলুল করিম সাহেব বিমর্ষ মুখে নোনতা বিস্কিট এবং চা খাচ্ছেন। এক ফাঁকে লক্ষ্য করলেন ভিডিও জামিল ছোকরা লঞ্চে আছে, নেমে যায়নি, পানির ছবি তুলছে। হারামজাদাকে ঘাড়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে পারলে একটু ভালো লাগতো, তা সম্ভব না। নদীতে নৌকা লঞ্চ একেবারেই চলছে না। দুপুরবেলার দিকে কিছু কিছু ছিল, এখন তাও নেই। হামিদ সাহেব শুকনো গলায় বললেন, কি করব স্যার, ফিরে চলে যাব? ফজলুল করিম সাহেব জবাব দিলেন না। হামিদ সাহেব থেমে থেমে বললেন, সন্ধ্যা পর্যন্ত নদীতে থাকা ঠিক হবে না স্যার, ডাকাতির উপদ্রব, খুবই ডাকাতি হচ্ছে, ফিরে যাওয়াই ভালো। দিনের অবস্থা খারাপ, ভাদ্র মাসে ঝড় বৃষ্টি হয়। আশ্বিন মাসে ঝড় হয় বলে জানতাম, ভাদ্র মাসের কথা এই প্রথম শুনলাম। আবহাওয়া তো স্যার চেঞ্জ হয়ে গেছে, এখন তাহলে কি রওনা হব? ফজলুল করিম সাহেব চুপ করে রইলেন, বন্যার পানি দেখতে লাগলেন। হামিদ সাহেব বললেন, খিচুড়ি ফেলে দিতে বলেছি, টক খিচুড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে তো লাভ নেই, যে খাবে তারই পেট নেমে যাবে। যা ইচ্ছে করুন, কানে কাছে বকবক করবেন না। 5,000 টাকা ক্যাশ আছে বলেছিলাম না? তাও ঠিক না, লঞ্চের তেলের খরচ দিতে হয়েছে। সারেং এবং তার 2 অ্যাসিস্ট্যান্টের বেতন, ভিডিও ভাড়া, চা, নোনতা বিস্কুট এবং কলার জন্যে খরচ হলো 4,057 টাকা 33 পয়সা। সঙ্গে এখন স্যার ক্যাশ আছে 87 টাকা 53 পয়সা। আমার কানের কাছে দয়া করে ভ্যান করবেন না। লঞ্চ ফিরে চলল। পথে কলা গাছের ভেলায় ভাসমান একটি পরিবারকে পাওয়া গেল। 3 বাচ্চা, বাবা মা, একটি ছাগল এবং 4টা হাঁস। অনেক ডাকাডাকির পর তারা লঞ্চের পাশে এনে ভেলা ভিড়ালো। 87 টাকা 53 পয়সার সবটাই তাদেরকে দেওয়া হলো। একটা শাড়ি, একটা লুঙ্গি এবং একটা গামছা দেওয়া হলো। ফজলুল করিম সাহেব দরাজ গলায় বললেন, একটা তাঁবু দিয়ে দিন। হামিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, তাঁবু দিয়ে ওরা কী করবে? যা ইচ্ছা করুক, আপনাকে দিতে বলছি দিন। তাঁবুর ভারে ভেলা ডুবে যাবে স্যার। ডুববে না। তারা তাঁবু নিতে রাজি হলো না, তার বদলে ভেলা থেকে লঞ্চে উঠে এলো। 11-12 বছর একটি মেয়ে আছে সঙ্গে। সে সারাদিনের ধকলের কারণেই বোধ হয় লঞ্চে উঠে হড়হড় করে বমি করল। ফজলুল করিম সাহেব আতকে উঠে বললেন, কলেরা নাকি, সর্বনাশ। তার মেজাজ খুবই খারাপ হয়ে গেল। তিনি বাকি সময়টা ক্যাবিনে দরজা আটকে বসে রইলেন। তার গায়ে তাপমাত্রা বেড়ে গেল। পরদিনের খবরের কাগজে ফজলুল করিম সাহেবের ত্রাণ কার্যের একটি বিবরণ ছাপা হয়। অত্যন্ত প্রতিকূল অবস্থায় জনশক্তি দপ্তরের প্রতিমন্ত্রী জনাব ফজলুল করিম একটি ত্রাণ দল পরিচালনা করে বন্যা মোকাবিলায় বর্তমান সরকারের অঙ্গীকারকেই স্পষ্ট করে তোলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পুরো 24 ঘন্টা অমানসিক পরিশ্রম করে তিনি নিজে অসুস্থ হয়ে বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন। জনশক্তি মন্ত্রী জনাব এখলাসউদ্দিন হাসপাতালে তাকে মাল্যভূষিত করে বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের ফজলুল করিম সাহেবের মতো মানুষ দরকার, পরের জন্য যারা জীবন উৎসর্গ করতে পিছুপা হন না। এই প্রসঙ্গে তিনি রবি ঠাকুর একটি কবিতা চরণ আবেগজড়িত কণ্ঠে আবৃত্তি করেন, কেবা আগে প্রাণ করিবেক দান, তার লাগি কাড়াকাড়ি। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প ফজলুল করিম সাহেবের ত্রাণ কার্য। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।